সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ পড়ব। আমাদের নির্মিতি ক্লাস মোটামুটি শেষ হয়ে গিয়েছিল, তবুও যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবে। আমরা বাংলা ব্যাকরণের মধ্যে সবচেয়ে সহজ একটা টপিক পড়ব। বাংলা ব্যাকরণে তোমাদের 30 নম্বরের ব্যাকরণ লিখতে হয়। সেখানে 30 নম্বরের ব্যাকরণের মধ্যে একটি টপিক আসে এরকম যে বাংলা শব্দ গঠন। বাংলা শব্দ গঠনের মধ্যে যে একটি কোশ্চেন আসে, সেখানে দেখবে কিছু আসে যে নির্মিতি টাইপের, যে হুট করে এখান থেকে এতগুলো শব্দ দিয়ে বলবে যে এটা নির্ণয় করো, ওই টাইপের কিছু থাকে। আর কিছু থাকে একটু ইলাবোরেট করে বিবরণমূলক, সংজ্ঞা লিখতে হয়, সংজ্ঞার সাথে প্রকারভেদ লিখতে হয়, এই টাইপের গুরুত্ব লিখতে হয়, এই বিষয়গুলো থাকে। তো বাংলা শব্দ গঠন, সেক্ষেত্রে আমরা দেখব যে বাংলা আসলে শব্দ গঠন কি কি উপায়ে হয়। বাংলা শব্দ গঠনের ক্ষেত্রে আমরা দেখব, প্রথমে একটি কথা বলে নেই, সেটা হচ্ছে যে বাংলা ব্যাকরণের মোটামুটি তোমাদের বেশ কিছু ক্লাস হয়ে গেছে। আমার ধারণা যে এখনো পর্যন্ত ব্যাকরণে আর কোনো টপিক বাকি নেই। তারপরেও আমরা রিপিট করছি কিছু টপিক পড়াচ্ছি এই কারণে যে যদি কারো কোনো প্রবলেম থাকে বা কোনো টপিকে তোমাদের কোনো কোশ্চেন থাকে, সেগুলো অবশ্যই আমাদের করবে। বাংলা শব্দ গঠন নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব এবং উপসর্গ নিয়ে আজকে আমরা বিস্তৃত আলোচনা করব এবং উপসর্গ আজকের একটি ক্লাসই আমরা শেষ করব। বাংলা শব্দ গঠন কি কি উপায়ে হতে পারে, বাংলা শব্দ গঠন আসলে কিভাবে হয়, শব্দের কাজ কি। আচ্ছা, আমরা দেখব যে বাংলা শব্দ গঠন, শব্দ কেন দরকার হয়। মানুষ তার আসলে নিজের মনের ভাব প্রকাশের জন্য কি প্রতি মুহূর্তে শব্দের যোগান দিচ্ছে, শব্দ দরকার হয়। শব্দ যদি না থাকে ভাষা ভাণ্ডারে, তাহলে কি শব্দ তৈরি করা যাবে? নতুন করে আমরা মনের ভাব প্রকাশ করতে পারবো? নতুন শব্দ প্রতি মুহূর্তেই কিন্তু শব্দ তৈরি হচ্ছে এবং ফিক্সড কিছু শব্দ তো আছেই। ভাষার কাজগুলো এত দ্রুত এবং এত সূক্ষ্মভাবে হয় যে খালি চোখে আমরা আসলে ভাষার পরিবর্তনটা দেখতে পাই না। কিছুটা আমরা দেখতে পাই প্রাচীন দলিল দস্তাবেজ যদি আমরা দেখি, যে প্রাচীন সাহিত্যগুলো যদি দেখো 19বিংশ শতাব্দীর শুরুতে গদ্যের বিকাশের সময়ের যে ভাষাগুলো ছিল, সাধু ভাষা, সেই জায়গায় শব্দ চয়নের যে ব্যাপারগুলো রয়েছে, তখন আমরা বুঝতে পারি যে বর্তমানে আমরা যে ভাষায় লিখছি, সাহিত্য ভাষাগুলো দেখো, আমরা যে ভাষায় কথা বলছি, এগুলোর দিকে তাকালে বোঝা যায় ভাষার পরিবর্তনটা আসলে কিভাবে হচ্ছে এবং কত সূক্ষ্মভাবে হয় যে খালি চোখে আসলে সেটা দেখা যায় না বা ধরা পড়ে না। তাই কি দরকার, মানুষের আসলে মনের ভাব প্রকাশের জন্য শব্দের দরকার হয়। শব্দ না থাকলে কি হবে, ভাণ্ডারে যদি ভাষার মধ্যে যদি শব্দ ভাণ্ডার সমৃদ্ধ না হয়, তাহলে আমরা কি করতে পারবো না, মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারবো না। বাক্যের যে কাজ, পরিপূর্ণ বাক্য যদি না হয় তেমনি তাহলে যেমন মনের ভাব প্রকাশ করা যাবে না, শব্দ কিন্তু দরকার বাক্যটা তৈরি করার জন্য। এই শব্দ তৈরিতে, নতুন নতুন শব্দ তৈরিতে ব্যাকরণের যে জায়গাগুলো কাজ করে, সেগুলো কি কি, সেগুলো আমরা দেখব যে আমরা সন্ধির মাধ্যমে নতুন শব্দ গঠন হতে পারে। সন্ধি কি করে, শব্দ তৈরিতে সাহায্য করে। সন্ধির কাজ কি, দুই বা ততোধিক শব্দকে কি করছে, যে দুটি শব্দকে এক শব্দে পরিণত করছে। এখন কি বলছে, যে পাশাপাশি দুই বর্ণের মিলনকে সন্ধি বলছি। যদি বিদ্যা বলি তাহলে একটি শব্দ, আলোয় একটি শব্দ, এবং এই দুটি শব্দকে এক করছে কিভাবে, বিদ্যালয়। এখন বলছে শব্দ দুটোকে এক করার জন্য আসলে কি এক করছি আমরা, দুটি বর্ণকে, বিদ্যার আ এবং আলোয়ের আ, দুটোকে এক করছি। দুটো মিলে দুই আ মিলে হচ্ছে আ, অতএব বিদ্যালয়। এই যে একটি নতুন শব্দ পেলাম বিদ্যা এবং আলোয়কে মিক্স করে, সেটা হলো কি বিদ্যালয়। অতএব কি সন্ধি কি করছে, নতুন শব্দ গঠনে সহায়তা করছে। তারপর নতুন শব্দ গঠনে কি সহায়তা করে,
সেটা হচ্ছে বাংলায় নতুন শব্দ গঠনে আমরা দেখব উপসর্গ বাংলায় নতুন শব্দ গঠনে সহায়তা করে। উপসর্গ কি করে? ধাতু বা নাম শব্দের পূর্বে বসে, উপসর্গের কি নাই, নিজস্ব কোনো অর্থ নাই, ফলে সেটি কি করে? শব্দের মধ্যে ধাতু বা নাম শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে। যেমন প্র একটি উপসর্গ, এবং এটি যখন হার শব্দের পূর্বে বসছে তখন হয়ে যাচ্ছে প্রহার। প্রহার মানে কি? আঘাত করা। প্র উপসর্গের পরে যখন আমরা যুক্ত করছি কি কাশ শব্দটি, তখন হয়ে যাচ্ছে কি প্রকাশ, মানে কি? প্রচার করা। প্র উপসর্গটির সাথে যখন আমরা যুক্ত করছি গতি, প্রগতি, তখন বোঝাচ্ছে কি? সমৃদ্ধি। ঠিক তেমনি আমরা বলছি কি যে উপসর্গগুলো যখন শব্দ বা নাম শব্দ বা ধাতু পূর্বে বসছে তখন নতুন শব্দ তৈরি হচ্ছে। মানে বাংলা শব্দ গঠনের ক্ষেত্রে আমরা প্রথমে বলেছি সন্ধি একটি, তারপরে দ্বিতীয়ত বলছি কি উপসর্গ যোগে নতুন শব্দ গঠিত হয়, তৃতীয়তে বলছি প্রত্যয়ান্ত শব্দ, প্রত্যয় যোগেও কি হয়? নতুন শব্দ গঠিত হয়। তোমরা প্রকৃতি প্রত্যয় যেখানে পড়েছো সেখানে নিশ্চয়ই জানো যে প্রত্যয়ান্ত শব্দ যখন তৈরি হচ্ছে তখন কি নতুন শব্দ আমরা পাচ্ছি। আরেকটা কিভাবে গঠিত হতে পারে? প্রত্যয়ের ক্ষেত্রে যেটা হয়, দোকান এর সাথে দ্বার প্রত্যয় যুক্ত হয়েছে, দোকানদার মানে যিনি দোকানদারি করেন। ভিক্ষা যোগ উক, ভিক্ষুক, এটি কি? প্রত্যয়ান্ত শব্দ। তাহলে আমরা বলতে পারি কি নতুন একটি পেয়েছি ভিক্ষুক, ফলে কি হচ্ছে কি নতুন একটি শব্দ তৈরি হয়েছে। প্রত্যয় যুগে নতুন শব্দ গঠিত হয়। তারপর আরেকটা কি আছে, সেটা হচ্ছে সমাস। সমাসের কাজ কি? সন্ধির কাজ হচ্ছে পাশাপাশি দুই বর্ণের মিলনকে আমরা সন্ধি বলছি, মানে দুই বর্ণকে মিলিয়ে একটি বর্ণ তৈরি করছি। আচ্ছা, উপসর্গের ক্ষেত্রে বলছি উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, সে কি করছে? ধাতু বা নাম শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরিতে সহায়তা করে, সেও নতুন শব্দ তৈরি করছে। প্রত্যয় যুগের নতুন শব্দ গঠিত হয় কি? ক্রিয়ামূল বা ধাতুমূলের পরে কি বলছে? যে প্রত্যয় যুক্ত হচ্ছে, সে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করছে। সমাসের ক্ষেত্রে কি হচ্ছে? সমাসের সংজ্ঞায় আমরা জানি যে দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম হচ্ছে সমাস। সেই সমাসের কাজ কি? ওই যে সহজ একটা উদাহরণ সারা জীবন আমরা পড়ে আসতেছি, যেমন সিংহ চিহ্নিত যে আসন, সেটাকে আমরা বলছি সিংহাসন। এই পুরো কতগুলো পদকে কি করেছি? আমরা একটা পদে পরিণত করেছি। সমস্ত পদ বলতে আমরা একটি শব্দ পেয়েছি, সেটি কি? সিংহাসন। এবং এর ফলে কি আমরা নতুন একটি শব্দ পেলাম। গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ। কচুকে কাটা, কচু কাটা। এর ফলে কি? নতুন। চার রাস্তার সমাহার। আমরা সরাসরি এত কিছু না বলে আমরা কি বলেছি? এটার একটা স্পেসিফিক অর্থ আমরা শব্দ আমরা তৈরি করেছি, সেটা কি? চৌরাস্তা। চৌরাস্তা বললেই আমরা বুঝে যাই যে চার রাস্তা সেখানে আছে। এই যে তিন চালের সমাহার, তে চালা। তিন পায়ের সমাহার, তেপায়া। তেপায়া টুল, বিশেষ টুলকে বোঝাচ্ছে। এই যে স্পেসিফিক কিছু নতুন শব্দ তৈরি হচ্ছে, অতএব কি বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে নতুন শব্দ গঠনে সমাসেরও ভূমিকা রয়েছে। তাহলে আমরা কয়টা পেলাম? একটা হচ্ছে সন্ধির সাহায্যে, একটা হচ্ছে উপসর্গের সাহায্যে, তারপর প্রত্যয়ের সাহায্যে, তারপর আছে সমাসের সাহায্যে। মোট চারভাবে শব্দ, নতুন শব্দ তৈরি হয়। এছাড়া অপ্রধান কিছু বিষয় আছে, আরও কিছু শব্দ গঠনে নতুন শব্দ তৈরিতে সাহায্য করে। সেটি কি? শব্দের দ্বিরুক্তিতে। যেমন যদি কেউ বলে যে আমার জ্বর লাগছে, আমার জ্বর, তাহলে আমরা বুঝি কি তার আসলেই কি জ্বর হয়েছে। আমার শীত লাগছে, পুরোপুরি শীত বোঝাই যাচ্ছে। আমি যদি বলি যে আমার জ্বর জ্বর লাগছে, তাহলে কি হবে? তাহলে কি পুরোপুরি জ্বর বোঝা যায়? কেউ যখন বলে আমার আজকে জ্বর জ্বর লাগছে, তার মানে আমরা বুঝি কি পুরোপুরি জ্বর হয়নি, সে জ্বর জ্বর অনুভব করছে। হয়তো তার জ্বর আসতে পারে, জ্বর জ্বর অনুভব হওয়া, পুরোপুরি জ্বর না তার শরীরে। আমার শীত শীত লাগছে, এই শীত শীত লাগা মানে কি একটু ঠান্ডা ঠান্ডা ভাব, সেই জায়গাটাকে কি করছে যে পুরোপুরি শীত নয়, শীত শীত লাগার একটা ব্যাপার।
এই যে এইগুলোর মধ্য দিয়ে কি হচ্ছে, যে শব্দ পুনরাবৃত্তি হচ্ছে একই শব্দের, এটাকে আমরা বলছি শব্দের দ্বিরুক্তি। দুইবার উক্ত হচ্ছে একই শব্দ, এবং এর ফলে কি হচ্ছে, যে অর্থের পরিবর্তন হয়ে কি নতুন একটি অর্থ তৈরি হচ্ছে। কেউ যদি বলে টপ টপ দিয়ে টপাটপ, এটা কি নতুন অর্থ তৈরি করবে। ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, ওই যে মাছি ভন ভন থালা ঝনঝন, দ্বিরুক্তির ক্ষেত্রে আমরা এই কবিতাটা পড়ি। এগুলো সব কিছুই কি দ্বিরুক্তি শব্দ। শীতে কনকন, ফোড়া টন টন, এই টাইপের একটি কবিতা ছিল। সেই কবিতাগুলোতে সবগুলোই দেখবে কি দ্বিরুক্ত শব্দের ব্যবহার, দ্বিরুক্তি আছে। আচ্ছা, আরেকটি ভাবে শব্দ তৈরি হতে পারে, সেটা হচ্ছে বিভক্তির সাহায্যে। খুবই দুর্বল যদিও এই উদাহরণগুলো। যেমন আমরা জানি যে বিভক্তির কাজ কি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পদ বলে। শব্দ তখনই শব্দ যখন এটা স্বাধীনভাবে থাকে। ধরো রহিম ভাত খায়। এখন রহিম ভাত খায়, এগুলো যখন আলাদা আলাদা করে লিখছি তখন এগুলো শব্দ। যখন এগুলোকে নিয়ে আমি একটা বাক্য তৈরি করছি তখন সেগুলো হয়ে যাচ্ছে পদ। আমরা বলেছি যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পদ বলে। এখন এই পদগুলোকে একটি শব্দের সাথে আরেকটি শব্দকে মিলিয়ে তো একটি বাক্য তৈরি করতে হয়। খায় তো কোনো শব্দ নাই, আমরা জানি নর্মালি শব্দটি হচ্ছে খাও, খা। এখন ইট অর্থ খাওয়া, আমরা জানি খাওয়া হচ্ছে নর্মালি শব্দ। সে খায়, আমি খাই, এবং তুমি খাও। এই যে শব্দ খাওয়াকেই আমরা এতভাবে ভাগ করেছি, এগুলো কি বলছি কি, যে বাক্যে যখন আমরা ব্যবহার করছি এগুলো কি পরিবর্তন হচ্ছে, এবং একটি শব্দের সাথে আরেকটি শব্দ যখন আমরা মিলিয়ে পড়ছি তখন আমরা এই মেলানোর কাজে যেটি সাহায্য করছে সেটি হচ্ছে কি বিভক্তি। যে শব্দের সাথে আমরা কোনো বিভক্তি চোখে দেখতে পাই না সেখানে আমরা বলছি কি শূন্য বিভক্তি বসছে। এখন বিভক্তির কাজ কি, বিভক্তিও কি করে, যে শব্দের অর্থ নতুন অর্থ গঠনে, শব্দ গঠনে কি করছে, সাহায্য করছে। যদিও এটা কি খুবই দুর্বল, আমরা বলছি যে এটাকে অপ্রধান হিসেবে আমরা উপস্থাপন করতে পারি। দ্বিরুক্তিকে আমরা যেভাবে করতে পারি, আমার শব্দ গঠনের ক্ষেত্রে প্রধান কাজই কি করছে, সমাস শব্দ গঠনে সাহায্য করছে, বিভক্তি প্রত্যয় কাজ করছে, উপসর্গ কাজ করছে, এবং একই সাথে সন্ধি কাজ করছে। তারপরে অপ্রধান হিসেবে আমরা দেখাচ্ছি হচ্ছে দ্বিরুক্তি কাজ করছে শব্দ গঠনে, বিভক্তি শব্দ গঠনে সাহায্য করছে। আর কি পদ পরিবর্তনের মাধ্যমেও কিন্তু আমরা শব্দ গঠন করতে পারি। যেমন পদ পরিবর্তন, আমরা বিশেষ্য পদ, ধরো বিশেষ্য থেকে যখন আমরা বিশেষণে নেই, এবং বিশেষণ থেকে বিশেষে আনি, ক্রিয়া বিশেষণে নেই, এরকম বিভিন্নভাবে পদ পরিবর্তন করেও কি আমরা কি করতে পারি, শব্দ গঠন করতে পারি। যেমন মানব একটি শব্দ যদি আমরা ধরি, এটা হচ্ছে একটি বিশেষ্য। এটাকে যখন আমরা বিশেষণ করছি মানবিক, ফলে কি হচ্ছে, ফলে নতুন শব্দ গঠন হচ্ছে। ফলে এখন কি আমাদের আর কোনো কোশ্চেন আছে এই বিষয়ে, যে শব্দ গঠন কিভাবে তৈরি হয়, কি কি উপায়ে বা কি কি পদ্ধতিতে বাংলা ভাষায় শব্দ গঠিত হচ্ছে? এই কোশ্চেনের অ্যান্সার কি আমরা পেয়েছি? আমাদের শব্দ গঠন নিয়ে কোনো কোশ্চেন আছে কি? এই কোশ্চেনটা তোমাদের প্রায়ই আসে, যে আগে শব্দ গঠন বলতে কি বুঝি। শব্দ গঠন বলতে আমরা আসলে শব্দ বলতে কি বুঝি। শব্দ বলতে বুঝি কি, মনের ভাব প্রকাশের জন্য যে অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি তৈরি হয় তাকেই আমরা বলছি কি শব্দ। এবং এই শব্দগুলোকে আমরা আবার দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে মৌলিক শব্দ, আরেকটা হচ্ছে সাধিত শব্দ। এখন মৌলিক শব্দগুলো নিয়ে আমাদের কাজ না, আমাদের
শব্দ গঠনের ক্ষেত্রে প্রধান কাজ হচ্ছে সাধিত শব্দ। মনে রেখো, এই সাধিত শব্দ গঠনকেই আমরা মূলত শব্দ গঠন বলছি। এই কথাটা স্পষ্টভাবে মনে রাখবে এবং সংজ্ঞায় এটা ক্লিয়ার করে লিখবে যে মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। সেই জায়গায় সাধিত শব্দ কিভাবে গঠিত হচ্ছে, মৌলিক শব্দকে নতুন করে গঠন করার বিষয় না, সাধিত শব্দকেই আমরা যেভাবে গঠিত করছি বিভিন্ন রীতিতে, যেটা আমরা বলছি যে সন্ধির মাধ্যমে উপসর্গ, প্রত্যয়, তারপরে সমাস, এরপর বলছি কি বিভক্তি হতে পারে, পদ পরিবর্তন হতে পারে, দ্বিরুক্তি হতে পারে। এর মধ্যে যে পরিবর্তনগুলো হচ্ছে এই সব কিছুই হচ্ছে সাধিত শব্দের মাধ্যমে গঠিত শব্দ, নতুন মানে শব্দ গঠন হচ্ছে। এবং এটাকেই আমরা বলছি কি যে সাধিত শব্দ গঠনের প্রক্রিয়াটাকেই আমরা বলছি শব্দ গঠন। এবং কি কি উপায় গঠিত হয় সেগুলো আমরা বলেছি। আমরা এখন উপসর্গের দিকে যাব। কারো কোনো প্রশ্ন আছে কিনা শব্দ গঠন বিষয়ে? তোমাদের কোশ্চেন না থাকলে আমি বুঝে নেই বা ধরেই নিচ্ছি যে কারো কোনো কোশ্চেন নাই, মানে তোমরা পারো বা পড়াটা বুঝে গেছো। আচ্ছা, আমরা উপসর্গের দিকে যাই। সংজ্ঞা আসলে বলতে আমরা কি বুঝি, সংজ্ঞা সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকবে। সেটা কি, যে কোনো বিষয়ের সংজ্ঞা মানেই হচ্ছে ওই বিষয়ের বৈশিষ্ট্য, যে বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা ওই বিষয়টাকে আলাদাভাবে চিনতে পারি বা চিহ্নিত করতে পারি। ধরো তোমার ক্লাসের কোনো ছাত্র বা ছাত্রী, ধরো রহিম, তুমি তোমার বন্ধুকে পরিচয় করে দিচ্ছ রহিম, সে বলছে রহিমকে, আমি তো রহিম নামে কাউকে চিনি না। আরে ওই ছেলেটা, যে ছেলেটা ওই যে অনেক লম্বা, বা কি হতে পারে ওই ছেলেটা, আরে ওই ছেলেটা ওই যে একটা ছেলে যে নাকি ওই টাইপের, ও মুখ একটা ব্যাগ নিয়ে আসে, বা কি হতে পারে ওর বিশেষ বৈশিষ্ট্য, ওই যে মোটা গ্লাস পরে আসে ছেলেটা। আর না হয় কি হতে পারে, ওই যে ফার্স্ট বেঞ্চে বসে সব সময় কোনায় বসে ছেলেটা। এই যে আলাদাভাবে পরিচয় করিয়ে দিতে পারছো তুমি, তাকে স্পেসিফিক করে বলতে পারছো তার বিশেষ কোনো একটি বৈশিষ্ট্য দিয়ে, এটাকেই আমরা বলছি আসলে সংজ্ঞা। সংজ্ঞার মধ্যে কি থাকে, সংজ্ঞার মধ্যে পরিপূর্ণ ওই বিষয়ের বৈশিষ্ট্যটা থাকে। উপসর্গের ক্ষেত্রে আমরা যদি সংজ্ঞা দাঁড় করাই তাহলে আমরা কি দেখব, তাহলে আমরা দেখব, আমরা বলছি যে কতগুলো অব্যয় সূচক শব্দাংশ। তোমরা পদের সময় যখন পদ পড়েছো তখন তোমরা ওই যে বিশেষ বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া এরকম পড়েছো না, সেখানে অব্যয়টাকেই আমরা এখানে দেখব যে সেই অব্যয় সূচক শব্দাংশ, শব্দ নয়, শব্দ এবং শব্দাংশের মধ্যে পার্থক্য রয়েছে। শব্দের নিজস্ব অর্থ থাকবে, শব্দাংশের নিজস্ব কোনো অর্থ নাই, এবং শব্দাংশকে ভাঙলে আর কিছুই থাকবে না কতগুলো বর্ণ ছাড়া। এই জন্য আমরা বলছি কি কতগুলো অব্যয় সূচক শব্দাংশ যেগুলোর আসলে কোনো অর্থ নেই, তারা কি করে, তারা বিভিন্ন ধাতু বা নাম শব্দের পূর্বে বসে নতুন অর্থ তৈরি করে। উপসর্গের কাজ তিনটা। একটা হচ্ছে অর্থের পরিবর্তন, পরিবর্তনটাকে আমরা নতুন শব্দ বলছি, নতুন অর্থ বলছি। অর্থের পরিবর্তন করা, অর্থের সম্প্রসারণ করা, অর্থের সংকোচন করা, কাজ তিনটা। উপসর্গের কাজ তিনটা। একটা হচ্ছে আমরা বলছি কি যে অর্থের সম্প্রসারণ, অর্থের সংকোচন, একটার বিপরীত। আরেকটা কি, অর্থের পরিবর্তন করা। অতএব আমরা সংজ্ঞা কি দিতে পারি এবং কিসের পূর্বে বসবে, অবশ্যই ধাতু বা নাম শব্দের পূর্বে বসবে। অতএব আমরা সংজ্ঞা কি দাঁড় করাতে পারি, সংজ্ঞা হচ্ছে এই যে কতগুলো অব্যয় সূচক শব্দাংশ কোনো ধাতু বা নাম শব্দের পূর্বে বসে অর্থের সম্প্রসারণ, সংকোচন অথবা পরিবর্তন করে, তাকে আমরা বলছি কি উপসর্গ। একদম সহজ। আচ্ছা, আরেকটা কথা মাঝখানে বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীতে যে পরিমাণ ব্যাকরণ পড়তে হয়েছে, আমার ধারণা এত পরিমাণ ব্যাকরণ কোথাও আর পড়তে হয় নাই।
কারণ হচ্ছে নবম দশম শ্রেণীর যে যে বোর্ডের বইটা ছিল সেই বইটা থেকে তোমাদের অবজেক্টিভ আসতো, ফলে তোমরা পুরো বইটা খুব ভালোভাবে পড়েছো। সেই নবম দশম শ্রেণীর বইটার মধ্যে সবসময় তোমাদের কাছে রাখার চেষ্টা করবে। আমরা একাদশ শ্রেণীতেও তোমাদের ব্যাকরণ বইয়ের কথা বলি, সেগুলো তো অবশ্যই কালেক্ট করবে, যে ব্যাকরণ বইগুলো তোমাদের দরকার। কিন্তু মনে রেখো যে নবম দশম শ্রেণীর সেই ব্যাকরণ বইটাই তোমাদের বেসিক বই হিসেবে সারা জীবন কাজ করবে। তোমরা সেই নবম দশম শ্রেণীর বইটা সবসময় হাতের কাছে রাখবে। তোমাদের যে কোনো ব্যাকরণ বিষয়ক প্রবলেমের সলভ হিসেবে তোমরা সেই ব্যাকরণ বইটা কাজে লাগাতে পারবে। একাদশ দ্বাদশ শ্রেণীতে তোমরা আসলে যে পরিমাণ ব্যাকরণ পড়ো সেটা খুবই কম, এবং এই ব্যাকরণে একদম সিলেক্টেড কিছু টপিক আমরা পড়াই, এবং কি টাইপের কোশ্চেন আসে ওই টাইপের আঙ্গিকেই আমরা পড়াই, অত ডিটেইলে আর পড়াই না। কিন্তু নবম দশম শ্রেণীর সেই ব্যাকরণ বইটা যদি হাতে থাকে, যেটা হবে তোমার যে কোনো ব্যাকরণ বিষয়ে কোনো কোশ্চেন থাকলে তুমি ইজিলি সেটা দেখতে পারবে। ওইখানে দেখবে যে বেসিক বিষয়গুলো সবই আছে। আচ্ছা, আমরা উপসর্গের সংজ্ঞা পড়েছি, তারপরে এবার আসবো আমরা উপসর্গের প্রকারভেদ। প্রকারভেদের মধ্যে কি কি আছে? আমরা জানি 3 প্রকারের উপসর্গ আছে। একটি হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, আরেকটি হচ্ছে সংস্কৃতের যেটা আছে তৎসম উপসর্গ আমরা দিয়েছি, আরেকটি হচ্ছে কি বিদেশি উপসর্গ। এখন খাঁটি বাংলা উপসর্গ বলা হচ্ছে যে কি, খাঁটি বাংলা উপসর্গগুলো সাধারণত আমরা চিনি ভালো করে, যেগুলো আসলে বাংলা শব্দের পূর্বে বসে। সংস্কৃত বা তৎসম উপসর্গ আছে। তারপরে যে বিদেশি উপসর্গ বলছি, সেখানে কি কি উপসর্গ, কি কি ভাষা থেকে উপসর্গ আমদানি করা আছে, সেটা হচ্ছে ইংরেজি আছে, উর্দু হিন্দি আছে, তারপরে আরবি ফার্সি আছে। এবং আমরা জানি যে এই উর্দু, ফার্সি, আরবি, হিন্দি, তারপরে ইংরেজি, এই সব কিছুই কি বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক পালা পরিবর্তন, পট পরিবর্তনের কারণেই আমাদের ভাষায় এসছে এবং ভাষাকে সমৃদ্ধ করেছে আমরা বলতে পারি। এরা বিভিন্ন সময় রাজনীতি করতে, কখনো কখনো শাসন শোষণ এবং ব্যবসায়িক কাজে এসছে, এবং আমরা তাদের ভাষা থেকে যেগুলো পেয়েছি সেই উপসর্গগুলোকে এখানে যুক্ত করা হয়েছে। প্রথমেই যে উপসর্গ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ যে খুব বেশি আছে তা নয়। যেমন ইংরেজি উপসর্গ হিসেবে আমরা যে উপসর্গগুলো পাবো সেগুলো হচ্ছে ফুল, হাফ, সাব, আর কি আছে হেড। যেমন ফুল হাতা শার্টের ক্ষেত্রে বিশেষ করে এইগুলো দেখবে যে ফুল হাতা শার্ট, হাফ শার্ট। ফুল হাফ ব্যাপারটা বোঝা যাবে যে আমরা ফুল এবং হাফ ব্যাপারটা কখন ব্যবহার করছি। ফুল প্যান্ট, হাফ প্যান্ট, এইরকম ক্ষেত্রে ফুল। তারপরে হেডের ক্ষেত্রে কি আছে, হেডমাস্টার, হেড মৌলবী, হেড পণ্ডিত। এই হেড শব্দগুলো কিন্তু ব্যবহৃত হচ্ছে, হেড ক্লার্ক, এই টাইপের বিষয়গুলোতে। তারপর রয়েছে কি সাব কথাটা আমরা ব্যবহার করে দেখবে যে সাব রেজিস্টার, সাব স্টেশন, এই সকল ক্ষেত্রে আমরা সাব মানে পুরোপুরি মেইন স্টেশন না, সেখান থেকে একটি শাখা এখানে যুক্ত করা হয়েছে, বানানো হয়েছে, ফলে সে পুরোপুরি মেইন স্টেশন না হলে কি একটা এর শাখা হিসেবে এসেছে, সাব স্টেশন বসানো হয়েছে। তারপরে আছে কি, আমরা দেখব যে উর্দু এবং হিন্দি ভাষা থেকে আমরা একটা উপসর্গ ব্যবহার করি, সেটা হচ্ছে হর মাহিনা, হর রোজ। হর মানে প্রতিদিন, হর রোজ মানে প্রতিদিন, মানে প্রতি অর্থে। হর মাহিনা মানে প্রতি মাস। আচ্ছা, তারপরে আছে আরবি উপসর্গ। আরবি উপসর্গ হচ্ছে আম, খাস, লা, বাজে, গড়, খায়ের। এবং এই আম, খাসবাদী, খাস কামড়া, এই অর্থে কিন্তু আমরা খাস ব্যবহার করি। লা, বাজে, গড়, খায়ের, এই ধরনের উপসর্গগুলো আছে আরবির ক্ষেত্রে। ফার্সির ক্ষেত্রে আছে কার, দর, না, নিম, তারপর আছে ফি, বদ, বে, বর, ব, কম। আমার এগুলো কিন্তু প্রায় মুখস্থ এই কারণে যে নবম দশম শ্রেণীতে তোমাদের যেমন অবজেক্টিভ ছিল তেমন আমারও ছিল।
আমিও এগুলো নিজের মতো করে সাজিয়ে নিয়েছি, পুরোপুরি বইয়ে যেমন ছিল তেমন না, কিছুটা নিজের মতো করে একটু সামনে পেছনে উপসর্গগুলোকে সাজিয়ে অনেকটা পড়তে পড়তে মুখস্থের মতো হয়ে গিয়েছিল। নবম দশম শ্রেণীর সেই বইটা আমি যখন আবার কলেজে উঠে হারিয়ে ফেলেছিলাম। পরে যখন আবার ভর্তি পরীক্ষা দিব তখন আবার কিনেছিলাম, কিনে আবার পড়েছি। ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর ইউনিভার্সিটিতে যখন ভর্তি হলাম তখন আবার সেই বই হারিয়ে ফেলেছি। আবার যখন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, যে কোথাও আমার একটা কম্পিটিটিভ এক্সামের জন্য যেতে হবে, তখন বাংলার আবার কি বেসিক ব্যাকরণ বইটা দরকার, তখন আবারও নবম দশম শ্রেণীর বইটা সংগ্রহ করেছি। সেজন্য তোমাদের বলছি, তোমাদের নবম দশম শ্রেণীর যে বইটা আছে, বোর্ড কর্তৃক স্বীকৃত যে বইটা, চটি একটা বই, সে বইটা অবশ্যই তোমাদের হাতের কাছে সবসময় রাখবে। আচ্ছা, তারপর আমরা বলছি কি যে ফার্সি উপসর্গ কার, দর, না, নি, ফি, বদ, বে, বর, ব, কম। এবং এখানে আমরা দেখতে পাবো কি ফি দিয়ে কি বোঝায়, ফি বছর, ফি সপ্তাহ, এরকম বিভিন্ন বিষয় কিন্তু রয়েছে। তারপর কি আছে, তারপর আমরা আসবো হচ্ছে বাংলা উপসর্গে, খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গের মধ্যে কি কি আছে? খাঁটি বাংলা উপসর্গ আমরা বেশি 21টা, আর তৎসম উপসর্গ আমরা 20টা। খাঁটি বাংলা উপসর্গগুলো যদি আমরা পড়ি, তারপর সেখানে আমরা দেখব হচ্ছে অ, অজ, অঘা, অনা, আ, আর, আন, আব, ইতি, কত, কু, নি, পাতি, বি, ভর, রাম, শ, সা, সুহা। মানে আমি এইভাবেই সাজিয়েই পড়েছিলাম। তোমরাও কি করবে, তোমাদের মতো করে সাজিয়ে পড়ে নিবে। যদিও তোমাদের এইচএসসি লেভেলে উপসর্গের যে ধরনের কোশ্চেন আসে, সেখানে উপসর্গের সংজ্ঞা, উপসর্গের শ্রেণী বিভাগ আলোচনা করতে বলে। তারপর আসে হচ্ছে উপসর্গের সংজ্ঞার সাথে সাথে যে উপসর্গের গুরুত্ব কি বাংলা ভাষায়। তারপরে আসে হচ্ছে যে কোনো উপসর্গ কয়েকটা দিয়ে বলা হয় যে এই উপসর্গগুলোর মাধ্যমে কি করতে হবে, দুটো করে শব্দ গঠন করে দেখাতে হবে। তারপর আসে আরেকটি প্রশ্ন আসে, সেটা হচ্ছে বাংলা উপসর্গে কি আছে। উপসর্গের ক্ষেত্রে উপসর্গের অর্থ বাচকতা নাই, অর্থ দ্যোতকতা আছে, এইরকম একটি কোশ্চেনও আসে। আচ্ছা, তারপরে আমরা আসি যে সংস্কৃত বা তৎসম উপসর্গ। তৎসম উপসর্গগুলোকে আমরা সাজিয়েছি এভাবে, যেমন প্র, পরা, অপর, সম, নি, অনু, অব, নির, দূর, ভি, অধি, অতি, অপি, অভি, উপ, আ। এবং এই সংস্কৃত এবং বা তৎসম উপসর্গ এবং খাঁটি বাংলা উপসর্গের ক্ষেত্রে 4টা উপসর্গ হচ্ছে, সংস্কৃতেও আছে বা তৎসম উপসর্গেও আছে, খাঁটি বাংলা উপসর্গেও আছে। সেগুলো কি আ, সু, বি, নি। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো যে খাঁটি বাংলা উপসর্গেও আছে এবং তৎসম উপসর্গে আছে, তাহলে আমরা আলাদা করে চিনব কিভাবে? চেনার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যখন এটি খাঁটি বাংলা শব্দের পূর্বে বসবে তখন এটা খাঁটি বাংলা উপসর্গ, যখন এটা সংস্কৃত শব্দের পূর্বে বসবে তখন এটা কি হয়ে যাবে, বা তৎসম শব্দের পূর্বে বসবে তখন সেটা হয়ে যাবে তৎসম উপসর্গ। এখন যদি আমাকে বলো যে আমরা কিভাবে বুঝবো যে এটা খাঁটি বাংলা না তৎসম, সেক্ষেত্রে আমার আর কিছু বলার থাকবে না, কারণ হচ্ছে তৎসম শব্দই বাংলার শব্দ ভাণ্ডারে বেশি, ওগুলো প্র্যাকটিস ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা, বাংলা ভাষায় উপসর্গের প্রয়োজনীয়তা কি, গুরুত্ব কি, কেন গুরুত্বপূর্ণ, এ বিষয়ে একটি প্রশ্ন আসে। আমরা প্রথমে এই ক্ষেত্রে কি করব, সংজ্ঞা তো দিবই। সংজ্ঞার ক্ষেত্রে অবশ্য আমাদের একটু কনফিউশন আছে, যেহেতু মানে আমাদের বিভিন্ন ভাষাতাত্ত্বিকরা উপসর্গের সংজ্ঞা দিয়েছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সংজ্ঞাটা একেবারে পরিপূর্ণ মনে করা যায় না, তার চেয়ে ভালো সংজ্ঞা দিয়েছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সংজ্ঞা যদি একটু দেখি, পরা প্রভৃতি কতগুলি শব্দ ধাতুর পূর্বে বসিয়া একই ধাতুর নানাবিধ অর্থ প্রকাশ করে, ইহাদিগকে উপসর্গ বলে। উপসর্গের ইংরেজি আমরা কি জানি, প্রিফিক্স। বলছে কি প্র এবং পরা এই জাতীয় কিছু উপসর্গ কি করে, ধাতুর পূর্বে বসে কি করছে, যে ধাতু নানাবিধ মানে নতুন নতুন অর্থ তৈরি করছে, এগুলো কি তিনি বলছেন উপসর্গ।
আমরা জানি যে উপসর্গ শুধুমাত্র কি আমরা বলছি যে শুধুমাত্র ধাতুর পূর্বেই বসছে তা না, নাম শব্দের পূর্বেও কিন্তু উপসর্গ বসছে। যেমন আম খাস লা বাজে গড় খায় রে, সেখানে আম আছে না, আমটাকে আমরা যদি জনতা শব্দের পূর্বে বসাই তাহলে আম জনতা, মানে সাধারণ অর্থে ব্যবহার করছি। এই যে জনতা, এটা নিশ্চয়ই কোনো ক্রিয়া নয়, ধাতু নয়। তারপরে কামড়া, যেটা খাস কামড়া বলতে যেটা বোঝাচ্ছি, খাস আম খাস, আরবি উপসর্গ ব্যবহার করছি, সেখানে কামড়া কোনো ধাতু নয়, তার পূর্বে খাস বসাচ্ছি। এই যে নাম শব্দের পূর্বে আমরা কি বসাচ্ছি, ফলে শুধুমাত্র ধাতুর পূর্বে বসছে তা নয়, সেই সাথে আমরা দেব কি নাম শব্দের পূর্বেও উপসর্গ বসে। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সংজ্ঞাটি আরও বেশি গ্রহণযোগ্য, যদিও তারা অনেক বছর পূর্বে এই সংজ্ঞাগুলো দিয়েছেন। সংস্কৃতে কতগুলি অব্যয় শব্দ আছে, আমরা জানি কি শুধুমাত্র সংস্কৃত না, সেই সাথে আমরা কি বা আমাদের ব্যাকরণের ক্ষেত্রে যখন ব্যবহার করছি তখন অবশ্যই শুধুমাত্র সংস্কৃত না, আমরা বাংলা ভাষার ক্ষেত্রেও আমরা খাঁটি বাংলা উপসর্গ পেয়েছি, বিদেশি উপসর্গ পেয়েছি, সংস্কৃত তৎসম উপসর্গ যেমন পেয়েছি। সংস্কৃতে কতগুলো অব্যয় শব্দ আছে, এগুলি ধাতুর পূর্বে বসে এবং ধাতুর মূল ক্রিয়ার গতি নির্দেশ করে। ধাতু বলতে কি স্পেসিফিক ক্রিয়ামূল, সেই ধাতু এবং ধাতুর মূলের পূর্বে বসে কি করছে, গতি নির্দেশ করে। এই ক্ষেত্রে কিছুটা ঠিক আছে যে আমরা অর্থের পরিবর্তন করাচ্ছি, সংকোচন প্রসারণ এবং পরিবর্তন। গতি নির্দেশ করে, অর্থের প্রসার সংকোচ বা অন্য পরিবর্তন আনয়ন করিয়া দেয়। এই অব্যয়গুলির মধ্যে কতগুলি আবার নাম শব্দের সহিত কারকের সম্বন্ধকে আচ্ছা, আমরা কি বলেছি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সংজ্ঞার চেয়ে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সংজ্ঞা অনেকটা গ্রহণযোগ্য বেশি। কারণ কি, তিনি যদিও বলছেন যে সংস্কৃতে কতগুলো অব্যয় শব্দ আছে যেগুলো ধাতুর পূর্বে বসে এবং ধাতুর মূল ক্রিয়ার মূলের সাথে কি ধাতু বা ক্রিয়ার মূলের সাথে পূর্বে বসে গতি নির্দেশ করে, অর্থের সংকোচন প্রসারণ পরিবর্তন করে। এদের মধ্যে কতগুলো অব্যয় আবার কি করছে, নাম শব্দের সহিত যুক্ত হয়, সেই যে আমরা বলছি নাম শব্দের পূর্বেও বসে, কারকের সম্বন্ধকে বিশেষভাবে প্রকাশিত করিবার জন্য ব্যবহৃত হয়। এইরূপ অব্যয় শব্দকে উপসর্গ বলে। তিনি আরো সুগঠিত সংজ্ঞা দিয়েছেন। এই সংজ্ঞাগুলো তোমরা যখন শুধুমাত্র উপসর্গের সংজ্ঞা এবং প্রকারভেদ আসবে, তখন যে শুধুমাত্র একটা সংজ্ঞা দিবে যে কতগুলো অব্যয়সূচক শব্দাংশ, নাম শব্দ বা ধাতুর পূর্বে বসে নতুন অর্থের প্রসারণ সংকোচন বা পরিবর্তন করে তাকে উপসর্গ বলে, শুধু এটুকুই না, সেই সাথে আমরা সুনীতি কুমার চট্টোপাধ্যায় এরকম কোনো একজন ভাষাতাত্ত্বিকের সংজ্ঞাও সাথে যুক্ত করে দিব। এবার আসো যে উপসর্গের আসলে গুরুত্ব কি, প্রয়োজনীয়তাটা কি। সেই যে বলেছি যে সংজ্ঞার মধ্যে এর বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলোই কি এর গুরুত্ব। যেমন কি আছে, যেমন উপসর্গ নতুন শব্দ গঠন। আমরা শব্দ গঠনের ক্ষেত্রে উপসর্গের ব্যবহার কি সেটা আমরা বলেছি। যখন আমরা শব্দ গঠন কি কি উপায়ে বাংলা ভাষার শব্দ গঠিত হয়, বিশেষ করে সাধিত শব্দ গঠিত হয় বলেছি, সেক্ষেত্রে উপসর্গ কিভাবে কাজ করে সেটা আমরা অলরেডি বলেছি। তার মানে এখানে কি গুরুত্ব বলতে কি বোঝায়, যে নতুন শব্দ গঠনে সহায়তা করে, শব্দের অর্থের সম্প্রসারণে সহায়তা করে, সংকোচনে সহায়তা করে, পরিবর্তনে সহায়তা করে। আর কি কি করে, উপসর্গ অর্থবোধক শব্দ তৈরি করে। শুধুমাত্র যে অর্থের পরিবর্তন হচ্ছে, অর্থের সম্প্রসারণ ঘটছে বা সংকোচন হচ্ছে তাই না, সেই সাথে কি অর্থবোধক শব্দ তৈরি করে। অর্থহীন কোনো শব্দ না, সেগুলো অবশ্যই অর্থবোধক, অর্থ আছে সে সকল শব্দের। এবং আমরা দেখব কি আর কি আছে, বলছে যে নতুন শব্দ গঠন, নতুন অর্থবোধক শব্দ গঠন, সংকোচন, সম্প্রসারণ, পরিবর্তন, এই 5টা বৈশিষ্ট্যই হচ্ছে কি এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা। ঠিক এই কারণেই আসলে বাংলা ভাষায় কি উপসর্গে গুরুত্ব রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে, ভূমিকা রয়েছে। প্রশ্নের অ্যান্সার হয়ে গেল। এবার আসো যে আমাদের পরবর্তী যে একটি প্রশ্ন বহুল আলোচিত এবং প্রচুর আসে, সেটা হচ্ছে উপসর্গের অর্থ বাচকতা নেই। অর্থ বাচকতা বলতে আসলে বোঝায় যে নিজস্ব কোনো আসলে অর্থ আছে কিনা।
অর্থ দ্যোতকতা আছে, মানে দ্যোতনা তৈরি করে কিনা, মানে তার মধ্য দিয়ে নতুন কোনো অর্থ তৈরিতে সহায়তা করছে কিনা। সে একই কথাটাকেই আমরা আসলে এইভাবে বলছি যে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থ দ্যোতকতা আছে, আলোচনা করো। এক্ষেত্রে আমরা কি করব, সংজ্ঞাটি মোটামুটি একটু দিয়ে তারপরে আমরা বলবো যে উপসর্গগুলো যেহেতু অব্যয়সূচক শব্দাংশ, ফলে উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ নেই, অর্থাৎ কি নেই, অর্থ বাচকতা নেই। যদি প্র বা অপ বা সম এই টাইপের বিভিন্ন উপসর্গ দিয়ে আমরা বলবো যে এগুলোর নিজস্ব কোনো অর্থ আসলে নেই। কিন্তু এগুলো যখন কি করে কোনো শব্দ বা ধাতুর শব্দমূল বা ধাতুর পূর্বে বসে, তাহলেই কি করতে পারে, নতুন নতুন অর্থের দ্যোতনা তৈরি করতে পারে। ফলে কি হতে পারে, ফলে আমরা কি বলছি যে উপসর্গের অর্থ দ্যোতকতা আছে। যেমন প্র উপসর্গটি দিয়ে যদি আমরা শুরু করি, তাহলে আমরা কি দিতে পারি, প্র উপসর্গের সাথে আমরা যেমন শুরুতে বলেছিলাম যে হাড় শব্দটি যুক্ত করলে প্রহার, তাহলে কি হয়ে যায়, আঘাত করা অর্থে ব্যবহার করা হয়। প্র উপসর্গটির সাথে কাশ শব্দ দিলে প্রকাশ, মানে প্রচার। প্র উপসর্গটির সাথে গতি শব্দটি যদি যুক্ত করি, তাহলে কি হয়, প্রগতি, সমৃদ্ধি, দেশের উন্নতি সমৃদ্ধি বলতে আমরা কি প্রগতিশীল ব্যাপার স্যাপারগুলো শব্দগুলো যুক্ত করি। প্রগতিশীল দেশ মানে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, সমৃদ্ধিশালী বোঝাচ্ছে। তারপরে কি হতে পারে, দর্শনের শব্দটির সাথে যদি প্রযুক্ত করি, প্রদর্শন, মানে কি প্রদর্শন, ব্যক্তকরণ অর্থে ব্যবহার করতে পারি। প্র শব্দটির সাথে, প্র উপসর্গটির সাথে যদি চার শব্দটি যুক্ত করি, তাহলে কি হবে, প্রচার। এই প্রচার মানে কি, প্রচার মানে ঘোষণা দেয়া, যেটা ওই যে প্রচার করুন, এই বিজ্ঞপ্তিটি প্রচার করুন মানে কি ঘোষণা দেয়া হয়। তারপরে দেখবে যে একটি নির্দিষ্ট, এইভাবে তোমরা বিশ্লেষণ করে দেখাতে পারো যে একটি নির্দিষ্ট উপসর্গ নিয়ে বিভিন্ন শব্দের সাথে বসিয়ে এর অর্থের দ্যোতনা কিভাবে তৈরি করছে। অথবা যদি তোমরা চাও যে তোমরা হচ্ছে একটি নির্দিষ্ট শব্দ নিয়ে বিভিন্ন উপসর্গ বসিয়ে তারপর প্রকাশ করতে, যে এর ফলে কি একটি শব্দের সঙ্গে বিভিন্ন উপসর্গ যুক্ত হলে বিভিন্নভাবে কি অর্থের দ্যোতনা তৈরি করে, সেটাও কি সম্ভব। যেমন হাড় শব্দটির সাথে প্র দিয়ে প্রহার হয়েছে আঘাত, বি উপসর্গ যুক্ত করলে বিহার ভ্রমণ, এরকম ভাবে কিন্তু চেঞ্জ করা যাবে। এবং এটাকে একটি চার্টের মতো করে লিখে দিতে পারো। আমরা যদি আরও কিছু শব্দের উদাহরণ দেই, তাহলে আমরা দেখব যে কার শব্দটির সাথে অধি উপসর্গ যুক্ত করে অধিকার, তারপর কি করতে পারি, অপ উপসর্গ যুক্ত করে অপকার, তারপর কি করতে পারি, আ যুক্ত করে আ উপসর্গটি যুক্ত করে আকার, তারপর দিতে পারি উপ উপসর্গটি যুক্ত উপকার, তারপর প্রতি উপসর্গ যুক্ত করে প্রতিকার, মানে কি বিভিন্ন অর্থ কিন্তু তৈরি হচ্ছে। ও এইভাবে আমরা বলতে পারি কি যে উপসর্গের আলাদা কোনো বা নিজস্ব কোনো অর্থ না থাকলেও কি করতে পারে, যে উপরের উদাহরণগুলো থেকে বোঝা যায় যে কি নতুন নতুন শব্দ বা নতুন নতুন উপসর্গ যুক্ত হয়ে কি করতে পারে, অর্থের দ্যোতনা, নতুন অর্থ তৈরি করতে পারে। ফলে আমরা বলতে পারি উপসর্গের অর্থ বাচকতা না থাকলেও অর্থ দ্যোতকতা আছে। আচ্ছা, সর্বশেষ আমরা আরেকটি কোশ্চেনের অ্যান্সার শিখব। সেটি হচ্ছে উপসর্গ এবং অনুসর্গের মধ্যে পার্থক্য কি। উপসর্গ কিন্তু খুব ছোট একটি টপিক, তোমরা চাইলেই ভালো করে পড়ে নিতে পারো একদিনে এক ক্লাসে। যেহেতু আমার টপিক পুরো শেষ হচ্ছে, আমার ধারণা যে তোমরা পড়লে আধ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে এই টপিক। উপসর্গ এবং অনুসর্গের মধ্যে পার্থক্য কি। উপসর্গ হচ্ছে আমরা বলেছি কি শব্দের শুরুতে বসে, শব্দ বা ধাতুর। আর অনুসর্গ দেখব কি শেষে বসে।
এটি হচ্ছে 1 নম্বর পার্থক্য হতে পারে না, যে উপসর্গের হচ্ছে ধাতু বা নাম শব্দের পূর্বে বসে আর অনুসর্গ হচ্ছে শেষে বসে। উপসর্গ মানেই কি অব্যয়সূচক শব্দাংশ, কিন্তু অনুসর্গগুলো অব্যয় হলেও আমরা দেখব কি বিশেষ্য, বিশেষণ এবং ক্রিয়া থেকেও কি সৃষ্টি হতে পারে। উপসর্গগুলোকে ভাঙলে যেমন আর কোনো অর্থ তো পাওয়াই যাবে না, অব্যয়ের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তা নয়। উপসর্গ শব্দের প্রথমে যখন আমরা জুড়িয়ে দেব, মিলাবো, তখন একটি শব্দই পরিণত হবে। কিন্তু অনুসর্গের ক্ষেত্রে দেখব যে অনুসর্গ কিন্তু শব্দের সাথে একদম জুড়ে যাওয়ার মতো বিষয় না, সাথে কি পৃথক শব্দ হিসেবে বসছে। আচ্ছা, উপসর্গ একই ধাতু বা ভিন্ন ধাতু থেকে ভিন্ন অর্থবোধক শব্দ সৃষ্টি করতে পারে। অনুসর্গগুলো ভিন্ন অর্থবোধক শব্দ সৃষ্টি না করে কারকের বোধ জন্মায়, মনে হবে যেন কারকে কাজ করছে। উপসর্গের নিজস্ব অর্থ নেই। অনুসর্গের ক্ষেত্রে কি আমরা বলেছি যে নিজস্ব অর্থ আছে, যেহেতু উপসর্গগুলো কি শব্দাংশ ভেঙে গেলে কি আর কিছু থাকে না, ওই অবস্থায়ও নেই অর্থ। অনুসর্গের কি নিজস্ব অর্থ আছে, এবং অনুসর্গগুলো কি বিশেষ ও বিশেষণ ক্রিয়া থেকেও কি আসতে পারে, এবং এরা কি স্বাধীনভাবে শব্দের পাশে শেষে বসতে পারে। উপসর্গ শব্দের শুরুতে বসে, অনুসর্গ শেষে বসে। শব্দের শেষে বসে বলতে বাক্যের শেষে নয়, শব্দের পরে বসে। আর কি থাকতে পারে? উপসর্গের স্বাধীন কোনো অর্থ নেই, অনুসর্গের স্বাধীন অর্থ আছে। এই তো হয়ে গেল উপসর্গ এবং অনুসর্গের পার্থক্যগুলো। কারো কোনো কোশ্চেন আছে কিনা এই বিষয়ে? আমরা আগামী ক্লাসগুলোতে চেষ্টা করব যে উচ্চারণের ক্লাস নেওয়ার জন্য। উচ্চারণের তোমাদের 5 নম্বরের আসে। একটি হচ্ছে উচ্চারণ লিখতে হয়, নিচের শব্দগুলোর উচ্চারণ নির্দেশ করো, এই টাইপের কোশ্চেন আসে। ফলে আমরা 2-3 ক্লাস উচ্চারণ পড়াবো। যদিও আমার উচ্চারণ অতটা ভালো নয়, যেহেতু বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের লোকের ডায়ালেক্ট, প্রচুর উপভাষা বা আঞ্চলিক শব্দের টান রয়েছে আমাদের উচ্চারণে, তবুও আমরা চেষ্টা করবো যে উচ্চারণ পড়তে, যেহেতু আমাদের কাজ মুখে শুধু বলা নয়, খাতায় লিখবো। ফলে আমরা উচ্চারণের যে নিয়মগুলো রয়েছে, যে রুলসগুলো রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব, যেন পরীক্ষার হলে কোশ্চেনগুলো পেলে শব্দগুলো কিভাবে আসলে উচ্চারণ লিখতে হবে সেই বিষয়টা তোমাদের মোটামুটি ক্লিয়ার একটা ধারণা তৈরি হয়। আজকের ক্লাসে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আজকে আমরা বেশ কিছু টপিক পড়েছি একসাথে। দেখো যে উপসর্গ নিয়ে আমরা বিস্তৃত পড়েছি। উপসর্গজনিত যে ধরনের কোশ্চেন আসে সেই ধরনের কোশ্চেনের সলভ করেছি আমরা, যেমন উপসর্গের সংজ্ঞা, প্রকারভেদ, প্রয়োজনীয়তা বা গুরুত্ব বা ভূমিকা তা বাংলা শব্দ গঠনে। তারপর আমরা পড়েছি হচ্ছে আমরা বলেছি যে কিছু উপসর্গ নিয়ে কিভাবে উপসর্গের শব্দ গঠন করতে হয়। তারপর বলেছি উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে, এটা আলোচনা। তারপর আমরা উপসর্গ এবং অনুসর্গের পার্থক্যগুলো পড়েছি। আর শুরুতে একটি প্রশ্ন পড়েছিলাম, সেটি হচ্ছে বাংলা শব্দ গঠন কি কি উপায়ে হতে পারে। এই টাইপের একটি কোশ্চেন তোমাদের প্রচুর আসে। শব্দ গঠনের ক্ষেত্রে আমরা বলেছি যে মৌলিক শব্দ গঠন আসলে বোঝাচ্ছে না, অবশ্যই সাধিত শব্দ গঠনের প্রক্রিয়াটা বোঝাচ্ছে, কি কি উপায়ে আসলে সাধিত শব্দগুলো গঠিত হতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। তোমাদের ব্যাকরণের কোনো টপিক নিয়ে কোশ্চেন থাকতে পারে যে আমাদের এই টপিকের উপর আলোচনা করবেন, বা এই টপিকে আমাদের বাকি আছে, বা আমরা বুঝিনি, বা কারো কোনো কোশ্চেন আছে। আচ্ছা, বাংলা সেকেন্ড পেপারের জন্য কোন রাইটারের বই কিনবে? সামনে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা হবে, এখনো যদি বই না কিনে থাকো খুবই দুঃখজনক। তবু বলে দিচ্ছি, মাহবুবুল আলমের বই আছে, নিরঞ্জন অধিকারীর বই আছে, হায়াত মাহমুদের বই আছে, এছাড়াও বাজারে ভ্যারাইটিস বই আছে। তুমি বইয়ের দোকানে যাবে, উল্টে পাল্টে দেখবে কয়েকটা বই, যে বইটা ভালো লাগবে সেই বইটাই কিনে নেবে। একটা মানসম্মত ভালো বই কিনবে, যেখানে তোমার ব্যাকরণ এবং নির্মিতির পুরো অংশটুকুই আছে। কোনো সময় চটি বই কিনবে না,
ওইখানে দেখবে যে মোটা একটি একাদশ দ্বাদশ শ্রেণীর বই আছে, যেখানে ব্যাকরণ এবং নির্মিতির পুরো অংশটুকু আছে। তেমন একটি বই কিনে পড়াশোনা করলেই হবে। ম্যাডাম, কোশ্চেনের প্যাটার্ন কেমন আসবে এটা বললে ভালো হতো। পরীক্ষার আগে আগে নিশ্চয়ই আরো ক্লাস পাবো, তখন বলে দিব। সবাই বাসায় পড়াশোনাটা করবে। তোমাদের যেহেতু সামনে প্রিটেস্ট পরীক্ষা, তোমাদের সিলেবাস অনুযায়ী যেই টপিকগুলো আছে ভালোভাবে প্রিপারেশন যেন নিতে পারো, সেই জন্য পড়াশোনাটা করবে। সাবধানে থাকবে সবাই, ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।